হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বিভিন্ন টপিক থেকে এই ৫০টি এমসিকিউ প্রশ্ন রয়েছে যা আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, ডি এবং প্রভৃতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। এবং ভিডিও শেষে অবশ্যই বলবে যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহা মহারাষ্ট্রে ইলোরা গুহাটি অবস্থিত। এটি ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ইলোরা গুহাগুলি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তো নিচের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তো সঠিক উত্তর হলো অপশন এ, আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। পরবর্তী দেখো, কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো দেখো, সাধারণত ক্রিসমাস উৎসব পালিত হয় 25শে ডিসেম্বর এবং এটি উত্তর গোলার্ধে পালিত হয়। আর যেহেতু অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই যখন উত্তর গোলার্ধে শীতকাল থাকে তখন গ্রীষ্মকাল থাকে দক্ষিণ গোলার্ধে বা অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল থাকে। আর গ্রীষ্মকালে দিন সব থেকে বড় হয়, তোমরা তো জানোই। তাই এখানে সঠিক উত্তর হলো গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালিত হয় অস্ট্রেলিয়ায়। পরবর্তী প্রশ্ন, ডিনামাইট কে উদ্ভাবন করে? ডিনামাইট কে উদ্ভাবন করে? তো ডিনামাইট উদ্ভাবন করেছিল আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিল 1867 সালে। 1867 সালে তিনি ডিনামাইট আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, রজার ফেডারের কাপ যে খেলার সাথে যুক্ত? রজার ফেডারার কাপকে কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হলো টেনিস খেলার সঙ্গে এই রজার ফেডারার কাপ যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, নাসার যে মহাকাশযানটি বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো জুনো নাসার এই জুনো মহাকাশযানটি বৃহস্পতিকে প্রদক্ষিণ করে চলেছে, এই জুনো মহাকাশযানটি। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের জাতীয় পক্ষী নাম কি? ভারতের জাতীয় পক্ষীর নাম কি? তো এটা বলার দরকার নেই, ভারতের জাতীয় পক্ষী হলো ময়ূর। অপশন সি, ময়ূর হলো ভারতের জাতীয় পক্ষী। পরবর্তী দেখো, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটা? বা মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি বা 23 জোড়া ক্রোমোজোম লক্ষ্য করা যায় মানবদেহে। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে এই দিনটাতে পালন করা হয় প্রতি বছর এই জাতীয় প্রযুক্তি দিবস। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? তো আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর 1লা জুন আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের সর্বশেষ গঠিত রাজ্য কোনটি? তো ভারতের সর্বশেষ গঠিত রাজ্য হলো তেলেঙ্গানা হলো ভারতের সর্বশেষ গঠিত রাজ্য। আর এটি গঠিত হয়েছিল 2014 সালে 2রা জুন। 2রা জুন এটি গঠিত হয়েছিল। পরবর্তী, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল 1922 সালে। এটি আবিষ্কার করেছিলেন তিনি। এবং হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, আর তিনি আবিষ্কার করেছিল 1921 সালে। এটা মনে রাখবে। পরবর্তী দেখো, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ। ফুসফুস থেকে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে এর অক্সিজেন পরিবহন করে এই হিমোগ্লোবিন। পরবর্তী, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন বি, ভেনিজুয়েলায় এঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত। আর এঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর একক উচ্চতম জলপ্রপাত হলো এই এঞ্জেল জলপ্রপাত, যা দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলায় অবস্থিত।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব ধরিত্রী দিবস কবে বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? তো বিশ্ব ধরিত্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় 22শে এপ্রিল পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ঝুম কি? ঝুম কি? তো ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ঝুম হলো একটি চাষের পদ্ধতি। সাধারণত ভারতের উত্তর পূর্ব যেমন এখানে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এই ঝুম চাষ পালন করা হয়। আর এই ঝুম চাষ হলো সাধারণত জঙ্গল কেটে সেখানে সাফ করে চাষ করে, এবং চাষ করার ফলে ফসল যখন কেটে ফেলা হয় তখন তারা ওই অঞ্চলের উর্বরতা কমে যায় এবং তারা অন্য জায়গায় গমন করে। পরবর্তী প্রশ্ন দেখো, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক কে? তো আনন্দমঠ গ্রন্থের লেখক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ গ্রন্থে লিখেছিলেন। পরবর্তী, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ লক্ষ্য করা যায় ভিটামিন এর অভাবে। আর এটি সাধারণত গাজর এছাড়া টমেটো বিভিন্ন লাল জিনিস খাওয়ার ফলে এই রাতকানা রোগ দূরীভূত হতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। এছাড়াও স্কারবি রোগটি দেখা যায় ভিটামিন সি এর অভাবে, এবং রিকেট রোগটি দেখা যায় ভিটামিন ডি এর অভাবে, এবং বেরি রোগটি দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। পরবর্তী প্রশ্ন, 2025-এ ইরানি কাপ কে জিতেছে? তো এটি স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো 2025-এর ইরানি কাপ কে জিতেছে? তো সঠিক উত্তর হলো বিদর্ভ। বিদর্ভ 2025 সালে ইরানি কাপটি জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? তো পিনিয়াল গ্রন্থি লক্ষ্য করা যায় মাথায়, মানুষের মাথায় এই পিনিয়াল গ্রন্থিটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে চীন। চীন প্রথম স্থান অধিকার করে। তামাক উৎপাদনে চীন প্রথম স্থান অধিকার করে। ব্রাজিল, সাধারণত আখ উৎপাদনে ব্রাজিল প্রথম স্থান অধিকার করে। ব্রাজিল আখ উৎপাদনে। পরবর্তী প্রশ্ন দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? তো আরবরা 1712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল। 1712 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো আরেকটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের 78তম সন্তোষ ট্রফি 2024-25-এ যে 78তম সন্তোষ ট্রফি খেলা হয়েছে তা কে জিতে নিয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যে 78তম সন্তোষ ট্রফি 2024-25টি জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, শকাব্দ প্রবর্তক কে? শকাব্দের প্রবর্তক কে? তো শকাব্দের প্রবর্তক হলো কুষাণ সম্রাট কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেছিল। আর এটি তিনি চালু করেছিলেন 78 খ্রিস্টাব্দে তিনি এটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য লাইট অফ এশিয়া গ্রন্থটি কার উপর লেখা? দ্য লাইট অফ এশিয়া গ্রন্থটি কার উপর লেখা? তো সঠিক উত্তর হলো অপশন বি, গৌতম বুদ্ধের উপর লেখা হলো দ্য লাইট অফ এশিয়া। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ু এর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের নাম কি? তামিলনাড়ুর এর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো ভারতনাট্যম। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর এক বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও কত্থক রয়েছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারত, কথাকলি রয়েছে কেরালা, এবং ওড়িশি রয়েছে উড়িষ্যা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ অর্থাৎ সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণতম গ্রহ। বুধ সূর্যের কাছে থাকলেও শুক্র সবথেকে উষ্ণতম গ্রহ, এবং সবথেকে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। এখানে নেপচুন সবথেকে দূরে থাকলেও শীতলতম গ্রহ ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা ছিল অপশন ডি, শশাঙ্ক। শশাঙ্ক ছিল হর্ষবর্ধনের সময় বাংলার রাজা। পরবর্তী প্রশ্ন, বসন্ত রোগের টিকা
কে আবিষ্কার করেন? তো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী কোনটি? তো ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদী হলো নর্মদা এবং তাপ্তি নদী। নর্মদা এবং তাপ্তি নদী হলো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী। সাধারণত নর্দমা এবং তাপ্তি নদীটি এখান থেকে শুরু করে এদিকে আরব সাগরে গিয়ে মিশেছে। আরব সাগরে গিয়ে মিশেছে, অর্থাৎ এদিকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, NEP 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার নতুন কাঠামো কি? তো এটি মূলত দেওয়া হয়েছে NEP 2020 প্রশ্ন এটি। তো এখানে সঠিক উত্তর হলো 5+3+3+4, 5+3+3+4। পরবর্তী প্রশ্ন দেখো, রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলকে কি বলা হয়? তো রেটিনা ও অপটিক স্নায়ু এগুলি সাধারণত চোখে লক্ষ্য করা যায়, আর রেটিনা এবং অপটিক স্নায়ু মিলনস্থল হলো অন্ধবিন্দু। অন্ধবিন্দু বলা হয়, অন্ধবিন্দু বলা হয় রেটিনা এবং অপটিক স্নায়ু মিলনস্থল। আর এখানে কোনো রড কোষ এবং কোন কোষ লক্ষ্য করা যায় না, তাই এখানে কোনো প্রতিচ্ছবি সৃষ্টি হয় না, তাই এখানে অন্ধবিন্দু নামে পরিচিত, এটি অন্ধবিন্দু নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে। বায়ুর ক্ষয়কার্যের ফলে এই ভেন্টিফ্যাক্ট সৃষ্টি হয়, ভেন্টিফ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, প্রথমবার জেনোম ম্যাপিং প্রকল্প চালু করা হয় কোন মহাসাগরে? প্রথমবার জেনোম ম্যাপিং প্রকল্প চালু করা হয় প্রশান্ত মহাসাগরে। অপশন বি, প্রশান্ত মহাসাগরে এটি চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ কোন রাজ্যে অবস্থিত? তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। সুতি বস্ত্রের জন্য একে ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করা হয়। তো ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত এই আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, চাঁদের ব্যাস কত? চাঁদের ব্যাস কত? তো চাঁদের ব্যাস হলো প্রায় 3475 কিলোমিটার, প্রায় 3475 কিলোমিটার। পরবর্তী, মালাই চাকি বা হাঁটুর হাড়কে কি বলা হয়? আমাদের যে হাঁটু থাকে তার হাড়কে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো প্যাটেলা বা প্যাডেলা। হাঁটুর হাড়কে প্যাডেলা বলা হয়, আর এটি সাধারণত ত্রিকোণাকৃতি অস্থি। এটি একটি ত্রিকোণাকৃতি অস্থি। পরবর্তী প্রশ্ন, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? তো সঠিক উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্নের জন্য বিখ্যাত ছিল। এছাড়াও আকবরের রাজসভায় নবরত্ন ছিল, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা সদস্যদেরকে নবরত্ন বলা হতো। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় সাধারণত কালিদাস থেকে শুরু করে বরাহ, মিহির, ধন্বন্তরী প্রত্যেকেই তার রাজসভা অলঙ্কৃত করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো সঠিক উত্তর হলো সিঙ্গালীলা। অপশন এ, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো এই সান্দাকফু। পরবর্তী প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? তো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হলো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার বন্দর হলো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসা গ্রিক রাষ্ট্রদূত কে ছিলেন? তো চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় আসা গ্রিক রাষ্ট্রদূত ছিলেন মেগাস্থিনিস। চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় এসেছিল মেগাস্থিনিস, আর মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা, এটা মনে রাখবে, মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম হলো ইন্ডিকা, যা মৌর্য সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে এই ইন্ডিকা গ্রন্থে। পরবর্তী প্রশ্ন, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম স্থান কোন দেশের? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম স্থান হলো ভারতের। ভারতের হলো প্রথম স্থান বিশ্বে মাখন এবং ঘি উৎপাদনে। পরবর্তী প্রশ্ন, রাশিয়াকে অতিক্রম করে কে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফরেক্স রিজার্ভ দেশ
হয়ে উঠেছে বা রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফরেক্স রিজার্ভ দেশ কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো আমাদের দেশ ভারতবর্ষ। আর এই ফরেক্স রিজার্ভ হলো বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের দিক থেকে ভারত রাশিয়াকে অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্ন, সৌরজগৎ তত্ত্বের প্রবক্তা কে? সৌরজগৎ তত্ত্বের প্রবক্তা কে? তো সঠিক উত্তর হলো অপশন সি, কোপার্নিকাস হলো সৌরজগৎ তত্ত্বের প্রবক্তা হলো এই কোপার্নিকাস। পরবর্তী প্রশ্ন ৪৫ নম্বর দেখো, দুটি নিউরনের মিলন স্থলকে কি বলা হয়? দুটি নিউরনের মিলন স্থলকে কি বলা হয়? তো মিলন স্থলকে বলা হয় সাইন্যাপস। অপশন এ, সাইন্যাপস বলা হয় দুটি নিউরনের মিলন স্থলকে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার তৈরি করেছে কোন কোম্পানি? তো সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার তৈরি করেছে এইচপি কোম্পানি। এইচপি কোম্পানি। আর এইচপি কোম্পানি সমুদ্রে যে প্লাস্টিক বর্জ্যগুলি রয়েছে সেগুলি থেকে তাদের বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ এবং মনিটর তৈরিতে তারা এটি ব্যবহার করেছে। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম কি? তো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়াদ্রি। মলয়াদ্রি হলো পূর্বঘাট পর্বতের অপর নাম, এবং পশ্চিম উপকূলে যে পশ্চিমঘাট পর্বতমালাটি রয়েছে তার অপর নাম হলো সহ্যাদ্রি। সহ্যাদ্রি হলো পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মহিলা কমিশন NCW কত সালে গঠিত হয়? তো এটি জেন্ডার অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন। তো জাতীয় মহিলা কমিশন গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। 1992 খ্রিস্টাব্দে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন শাসককে কবিরাজ বলা হতো? কোন শাসককে কবিরাজ বলা হতো? তো কবিরাজ বলা হতো সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হতো। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কৌটিল্য বা চাণক্য, অপর নামে কৌটিল্যের অপর নাম হলো চাণক্য, কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? তো কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। আর কৌটিল্যের রচিত একটি গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কৌটিল্যের রচিত একটি গ্রন্থের নাম। আর এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসা প্রশ্ন, এই অর্থশাস্ত্র কার লেখা? তো সঠিক উত্তর হলো কৌটিল্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।